প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্যবসা উদ্যোগের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায়ের পর্ব 4 নিয়ে। এ পর্বে আমরা আলোচনা করব অংশীদারদের প্রকারভেদ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে আজকের পর্বে আমাদের প্রথম যে প্রশ্নটি থাকছে সেটি হলো 70 নং প্রশ্ন। এখানে বলা হচ্ছে 18 বছরের কম বয়স্ক ব্যক্তিও অংশীদারি ব্যবসায় কোন ধরনের অংশীদার হতে পারে। সাধারণত যারা নাবালক, সেই নাবালকদের নিয়ে গঠিত যে অংশীদারি ব্যবসায় আমরা সেটাকে সীমিত অংশীদারি ব্যবসায় বলতে পারি। এখন যে ব্যক্তি 18 বছরের নিচে এবং সে যখন একটা অংশীদারি ব্যবসা অংশীদার হয় তখন আমরা তাকে বলে থাকি সীমিত অংশীদার। তাহলে এখানে অ্যান্সারটা হবে সীমিত অংশীদার। এরপর চলে যাচ্ছি 71 নং প্রশ্ন। ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য হলো, একজন ঘুমন্ত অংশীদার কি শুধুমাত্র মূলধন বিনিয়োগ করে, সে কিন্তু কোনো ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। একজন ঘুমন্ত ব্যক্তি যেমন কোনো কাজ করে না, ঠিক তেমনিভাবে ঘুমন্ত অংশীদারও অংশীদারি ব্যবসায় কোনো কাজ করবে না, সে শুধুমাত্র তার মূলধনটা বিনিয়োগ করবে। তাহলে দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, তাদের দায়ের পরিমাণ নির্দিষ্ট থাকবে, পরিচালনায় অংশগ্রহণ করে, নিজস্ব মূলধন বিনিয়োগ করে। দেখো এই ব্যক্তি ঘুমন্ত অংশীদার কিন্তু কখনো পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তাহলে এখানে অ্যান্সার আমরা বলতে পারি দায়ের পরিমাণ নির্দিষ্ট এবং নিজস্ব মূলধন বিনিয়োগ করে। তাহলে এখানে অ্যান্সার থাকছে 1 এবং 3। আচ্ছা, কিন্তু দেখো এখানে আরেকটা কথা আমরা নোট হিসেবে লিখে দিতে পারি। এখন বহু নির্বাচনী প্রশ্ন যখন আমরা উত্তর করব তখন তো আমাদের আসলে নোট দেওয়ার কোনো সুযোগ নেই, তখন যে অপশনগুলো দেওয়া আছে সেটাই আমাদের অ্যান্সার করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা তথ্যটা জানতে চাই সেক্ষেত্রে আমরা এই তথ্যটা একটু দেখি। এখানে বলা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর নেই। কেন? কারণ হচ্ছে ঘুমন্ত অংশীদারের বৈশিষ্ট্য, এখান থেকে এই একটাকেই আমরা নির্বাচন করতে পারি। যেহেতু আমাদের অবশ্যই একটা প্রশ্নের উত্তর তো করতেই হবে, 4টা অপশন থেকে একটা প্রশ্নের উত্তর করতেই হবে, তাই আমরা এইটাকেই সর্বোচ্চ উত্তর বলে ধরে নিতে পারি। তবে অ্যাকচুয়ালি যদি আমরা অংশীদারি বৈশিষ্ট্যগুলো বলতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে শুধু একটা বৈশিষ্ট্যই লেখা আছে, সেটি হচ্ছে নিজস্ব মূলধন বিনিয়োগ করে। এখানে দায়ের পরিমাণটা সাধারণত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট থাকে না। আবার যে ঘুমন্ত অংশীদার তা কিন্তু ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না। এটা হচ্ছে আমাদের আসল তথ্য। কিন্তু যেহেতু আমরা বহু নির্বাচনী প্রশ্ন উত্তর করব তখন অবশ্যই আমাদের এখান থেকে একটা তো উত্তর করতেই হবে, তাই এখানে আমরা উত্তর করব 1 এবং 3। যদি এই টাইপের কোনো প্রশ্ন তোমার পরীক্ষায় চলে আসে তাহলে অবশ্যই খেয়াল রাখবে যেটা পার্শিয়ালি বেশি উত্তরটা হওয়া স্বাভাবিক বা বেশি উত্তর হতে পারে সেটাই আমরা ওখানে অ্যান্সারটা করে দিব। সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বহু নির্বাচনী প্রশ্নগুলোতে এরকম কিছু ভুলভ্রান্তি থেকে যায়। এখন ভুলভ্রান্তি থাকলে তো আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না, আমাদের সেভাবেই অ্যান্সার করতে হবে। যদি সেটা অবশ্যই ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। আর যদি পার্শিয়ালি অ্যান্সার করে দেওয়া যায় সেক্ষেত্রে আমরা কিন্তু সেভাবেই অ্যান্সারটা করব, অবশ্যই ফাঁকা রেখে দিয়ে আসবো না, সেখানে অবশ্যই আমরা একটা অ্যান্সার করব। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো পরবর্তী প্রশ্ন কিন্তু প্রায় এরকমই একটা বিষয়, এখানেও আমরা একটা নোট দেখতে পাচ্ছি। তবে প্রথমে আমরা একটু প্রশ্নটা দেখি এবং অ্যান্সারটা দাঁড় করার চেষ্টা করি যে এখানে আমরা কি অ্যান্সার করতে পারি। এখানে বলছে কোন প্রকারের অংশীদারের দায় অসীম। আমরা জানি যে সাধারণত আমাদের অংশীদারি ব্যবসায়ী দায়টা অসীম থাকে, তো এক্ষেত্রে সীমিত অংশীদার বাদে আর যারা অংশীদার আছে প্রত্যেকের দায়ই অসীম দায়। তাহলে এখানে আমরা একটু অ্যান্সারগুলো দেখি বা অপশনগুলো দেখি। ঘুমন্ত অংশীদার, এর দায়ও অসীম। তারপরে যে সাধারণ অংশীদার আছে তার দায়ও অসীম,
ঠিক আছে, এখানে আমাদের কিন্তু দুইটা অ্যান্সার হতে পারে, ঘুমন্ত অংশীদারও অ্যান্সার হতে পারে, আবার সাধারণ অংশীদারও অ্যান্সার হতে পারে, দুইটাই আমাদের অ্যান্সার হতে পারে। কিন্তু যেহেতু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এবং আমাদেরকে একটাই অ্যান্সার করতে হবে, আমরা এখানে অ্যান্সার করব, এই প্রশ্নটার জন্য আমরা অ্যান্সার করব সাধারণ অংশীদার। ঠিক আছে, কেন সাধারণ অংশীদার? কারণ সাধারণ অংশীদারই পুরো অংশীদারি ব্যবসাটাকে রিপ্রেজেন্ট করে। একজন সাধারণ অংশীদারের মধ্যে একটা অংশীদারি ব্যবসায় পরিচালনা করার জন্য বা অংশীদারি ব্যবসায় বলতে আমরা যেটা বুঝি তার সকল বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে। এই জন্য যদি এই টাইপের প্রশ্ন থাকে যে অংশীদারি ব্যবসায় দায় কার দায় অসীম, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করব সাধারণ অংশীদার। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা উত্তর দেখতে যাই সেক্ষেত্রে সঠিক তথ্য কিন্তু দুইটাই হয়। যেহেতু আমরা একটা অ্যান্সার আমাদের অবশ্যই করতে হবে, তাই এখানে আমরা অ্যান্সার করব গ নং অপশন সাধারণ অংশীদার, যেটা সবচেয়ে বেশি আমরা উত্তর করতে পারি বা যেটার মধ্যে সবচেয়ে বেশি উত্তরটা যায়, এরকম একটা উত্তরই আমরা অবশ্যই এখানে করব। এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আছে, আমরা প্রথমে একটু উদ্দীপকটা দেখি। পিঙ্কি একজন ফ্যাশন ডিজাইনার, তিনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করে ভালো আয় করেন। কোনো নিবন্ধন ছাড়া তার বান্ধবী আয়শা তার সাথে শেয়ারে ব্যবসায় করার জন্য অলিখিত চুক্তি করেন, কিন্তু আয়শা প্রতিষ্ঠানে কোনো কাজ করতেন না। এখানে আয়শার কথা বলছে, সে প্রতিষ্ঠানে কোনো কাজ করে না। পরবর্তীতে আয়শা লাভের অংশ নিয়ে বিদেশে চলে যান। ৭৩ নং প্রশ্নে বলা হচ্ছে পিঙ্কির ব্যবসাটি কোন ধরনের। এখানে যেহেতু বলা হয়েছে যে নিবন্ধন ছাড়া সে একটা অলিখিত চুক্তি করে, যেখানেই চুক্তি করবে, চুক্তি করা মানেই সেটা একটা অংশীদারি ব্যবসায়। এখানে অলিখিত চুক্তি বলতে বোঝানো হয়েছে মৌখিক চুক্তি। ঠিক আছে, তাহলে মৌখিক চুক্তির মাধ্যমে ব্যবসাটা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি পিঙ্কির এই ব্যবসাটি হলো অংশীদারি ব্যবসায়। তারপর চলে যাচ্ছি ৭৪ নং প্রশ্ন। এখানে বলছে আয়শা উক্ত প্রতিষ্ঠানের কোন ধরনের অংশীদার ছিলেন। দেখো, যেহেতু বলা হয়েছে যে আয়শা এখানে কোনো কাজ করতেন না, ব্যবসায় কোনো কাজ করতেন না, সব সাধারণত তার বান্ধবী করতো, তাহলে এখানে আয়শা কোন ধরনের অংশীদার হবে? ঘুমন্ত অংশীদার। কারণ ঘুমন্ত অংশীদার কিন্তু কোনো ধরনের কোনো ব্যবসা পরিচালনার সাথে যুক্ত থাকে না, শুধুমাত্র মূলধনটা বিনিয়োগ করে থাকে। এরপর চলে যাচ্ছি ৭৫। পিঙ্কি আয়শার বিরুদ্ধে সর্বোচ্চ কত টাকা আদায়ের জন্য মামলা করতে পারবেন। আমরা যদি নিবন্ধন করে থাকি অংশীদারি ব্যবসায়, সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ১০০ টাকার জন্য মামলা করতে পারি এবং এটা আমাদের অংশীদারি আইনের মধ্যেই বলা আছে। ১০০ টাকার বেশি মূল্যের জন্য আমরা কিন্তু চাইলেও মামলা করতে পারবো না। তাহলে এখানে অ্যান্সারটা হবে ১০০ টাকা। ছিয়াত্তর নং প্রশ্ন, কোন অংশীদারের দায় ব্যবসার মূলধন দ্বারা সীমাবদ্ধ। কোন অংশীদারের দায় ব্যবসার মূলধন দ্বারা সীমাবদ্ধ। মূলধন দ্বারা সীমাবদ্ধ সাধারণত সীমিত অংশীদারের দায়, অর্থাৎ যে নাবালক থাকবে সেই নাবালক যতটুকু পর্যন্ত মূলধন বিনিয়োগ করবে তার দায় ততটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, এর চেয়ে বেশি হবে না। এরপর চলে যাচ্ছি ৭৭ নং প্রশ্ন। ব্যবসায়ের অংশীদার না হয়েও যিনি নিজেকে অংশীদার হিসেবে পরিচয় দেন তাকে কি বলা হয়। যে অংশীদার নয় কিন্তু বিভিন্ন আচার আচরণের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সে হয়তোবা একজন অংশীদার, তো এরকম যে আচার আচরণ করে এবং নিজের আচরণের মাধ্যমে অন্য সবাইকে পরিচয় করিয়ে দেয় যে সে একজন অংশীদার, তাকে আমরা বলে থাকি আচরণে অনুমিত অংশীদার। তারপর চলে যাচ্ছি ৭৮ নং প্রশ্নে। কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। কোন অংশীদার সক্রিয়ভাবে ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না। এইরকম একটা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি অ্যান্সার করেছি। ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না ঘুমন্ত অংশীদার। তারপর ৭৯ নং প্রশ্ন, কোন অংশীদার ব্যবসায় মূলধন বিনিয়োগ করেন না, এমনকি পরিচালনায়ও অংশগ্রহণ করেন না। কোন অংশীদার ব্যবসায় কোনো মূলধনও বিনিয়োগ করবে না, এমনকি
কোনো পরিচালনায়ও অংশগ্রহণ করবে না। এরকম ব্যক্তি হলো নামমাত্র অংশীদার। কারণ নামমাত্র অংশীদার শুধুমাত্র তার সুনামটাকেই ব্যবহার করার অনুমতি দেয়, সে কোনো মূলধনও বিনিয়োগ করবে না, আবার কোনো ব্যবসায় পরিচালনায়ও সে অংশগ্রহণ করবেন না। এরপর আমরা আরও একটা উদ্দীপক দেখে নিই। এখানে বলা হচ্ছে জনাব হাসান, রোহান এবং তারেক তিনজন একত্রিত হয়ে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, সমঝোতা বলতে বোঝানো হয়েছে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া বা একটা চুক্তি সম্পাদনের মাধ্যমে একতা ট্রেডার্স নামে একটি ব্যবসা স্থাপন করে। এক্ষেত্রে জনাব হাসান কোনো প্রকার পুঁজি ব্যবহার করেন না এবং সক্রিয়ভাবে কোনো কাজে অংশগ্রহণ করেন না। ওকে, তাহলে ৮০ নং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত একতা ট্রেডার্স ব্যবসায় সংগঠনের সদস্য সংখ্যা কত। যেহেতু এটা স্বাভাবিক একটা অংশীদারি ব্যবসা আমরা বলতে পারি, যেহেতু বলা হয়েছে একটার্স, এটা কোনো ব্যাংকিং ব্যবসায় না। তাহলে ব্যাংকিং ব্যবসায় না যেহেতু, সাধারণ ব্যবসায় যেহেতু, তাহলে এক্ষেত্রে আমাদের সদস্য সংখ্যার যে সীমানাটা সেটা হবে ২ থেকে ২০ জন। ২ থেকে ২০ জন। এরপর চলে যাচ্ছি ৮১ নং প্রশ্নে। উদ্দীপকে একতা ট্রেডার্সে জনাব হাসান কোন ধরনের অংশীদার। দেখো এখানে জনাব হাসানের কথা বলা হয়েছে, সে কোনো মূলধনও বিনিয়োগ করলো না, আবার সে কোনো ব্যবসা পরিচালনায়ও অংশগ্রহণ করলো না। তাহলে সে কোন ধরনের অংশীদার হবে? সে নামমাত্র অংশীদার হবে, অর্থাৎ সে তার নামটাকেই শুধু ব্যবহার করতে দিচ্ছে। এরপর ৮২ নং প্রশ্ন, কোন ধরনের অংশীদারের দায় অসীম? কোন ধরনের অংশীদারের দায় সসীম? সসীম বলতে বোঝানো হয় সীমিত বা সীমাবদ্ধ, অর্থাৎ কোন ধরনের অংশীদারের দায় সীমিত বা সীমাবদ্ধ। সাধারণত সীমিত অংশীদার যে থাকবে বা নাবালক অংশীদার যে আছে তার এই দায়টাই মূলত সীমিত বা সীমাবদ্ধ থাকে। এরপর চলে যাচ্ছি ৮৩ নং প্রশ্নে। কোন অংশীদার ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকেন না? কোন অংশীদার ব্যবসায়ের কোনো কাজের জন্য তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ থাকেন না? এরকম অংশীদার হচ্ছে ঘুমন্ত অংশীদার। কারণ কি, দেখো সে ব্যবসায় কোনো পরিচালনাতেই অংশগ্রহণ করছেন না, তাই তিনি কোনো তৃতীয় পক্ষের নিকট অবশ্যই দায়বদ্ধ থাকবেন না। তিনি যদি ব্যবসা পরিচালনা করতেন তাহলে কিন্তু অনেক পক্ষের সাথে তার রেগুলার বিভিন্ন ধরনের ডিল করতে হতো, কথা বলতে হতো, বিভিন্ন আলোচনা করতে হতো, তখন কিন্তু তাকে তৃতীয় পক্ষের নিকট দায়বদ্ধ হতে হতো। যেহেতু সে কোনো পরিচালনায় অংশগ্রহণ করছেন না, তাই তিনি কখনো অন্য কারো কাছে দায়বদ্ধ থাকবেন না। ৮৪ নং প্রশ্ন, শুধু সুনাম ব্যবহারের অনুমতি দানের অংশীদারকে কোন ধরনের অংশীদার বলা হয়? শুধুমাত্র সুনাম ব্যবহারের অনুমতি দেয়, সুনাম ব্যবহারের অনুমতি দেয় নামমাত্র অংশীদার। ঠিক আছে, নামমাত্র অংশীদার। এরপর ৮৫ নং প্রশ্ন, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না কে? আমরা কিন্তু অলরেডি এটা পড়েছি, ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করে না ঘুমন্ত অংশীদার, সে শুধুমাত্র তার মূলধনটাকেই বিনিয়োগ করবে। ৮৬ নং প্রশ্ন, নিচের কোনটি নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য? নামমাত্র অংশীদারের বৈশিষ্ট্য কোনটি হবে? যে নিজের খ্যাতি বা নিজের এই যে খ্যাতিমান, বিখ্যাত হওয়া বা তার নামের যে একটা সুনাম, এই বিষয়টাকে যে ব্যবহার করতে দেন তাকে আমরা মূলত বলে থাকি নামমাত্র অংশীদার। দেখো নামের মধ্যেই কিন্তু বলা হয়েছে নামমাত্র, অর্থাৎ শুধুমাত্র নামেরই ব্যবহার হবে, অন্য কোনো কিছুর ব্যবহার হবে না, তাকে আমরা বলে থাকি নামমাত্র অংশীদার। তাহলে এই ছিল আমাদের অংশীদারদের প্রকারভেদ সম্পর্কিত কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।